প্রায় ২ বছর পর আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু। পরীক্ষা হবে ৭ বিভাগীয় শহরেও। অংশ নেবে ৩ লাখের বেশি শিক্ষার্থী। ডিজিটাল জালিয়াতি রোধে সতর্ক প্রশাসন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে সাময়িক বহিষ্কার, অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা। আজ থেকেই বন্ধ হচ্ছে অবৈধ মুঠোফোন, নতুন হ্যান্ডসেট নিবন্ধনে নানা ভোগান্তি, বয়সসীমা বাড়ানোর দাবি গ্রাহকদের। ইউটিউব দেখে হ্যাকিং বিদ্যায় মাস্টার, তরুণীদের মেসেঞ্জারে লিংক পাঠিয়ে নিয়ন্ত্রণে নেয় অ্যাকাউন্ট, ব্ল্যাকমেইল করে টাকা দাবি। মাদারীপুরে ৩ হ্যাকার গ্রেফতার। এবং করোনার শারদীয় দুর্গোৎসব, প্রতিমা রাঙিয়ে তুলছে শিল্পীর রাত দিন ব্যস্ততা। স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনে তৎপর প্রশাসন। ভোরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। ইতোমধ্যে 7টি বিভাগীয় শহরে প্রশ্ন সরবরাহ সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আবাসিক হল বন্ধ থাকায় ভর্তিচ্ছুদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ছাত্রলীগ। এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর। রাত পোহালেই বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা প্রায় ১,১৭,৯৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়। ঢাকায় পরীক্ষা দিবেন ৫৮,৩০৬ জন, আর ৭ বিভাগীয় শহরে ৫৯,৩৫৪ জন। ঢাকার বাইরে বিভাগীয় শহরে ৭টি কেন্দ্রে ইতোমধ্যেই পাঠানো হয়েছে প্রশ্ন। সব প্রস্তুতি সম্পন্ন। সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের 7টি বিভাগীয় বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ে আজকে সকল জিনিসপত্র চলে গেছে সিকিউরড ওয়েতে। তবে আবাসিক হল বন্ধ থাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকায় থাকা নিয়ে পড়েছেন বিড়ম্বনায়। হল খোলা না থাকার কারণে আমাদের থাকতে কষ্ট হচ্ছে। আমরা পরীক্ষার আগে যে প্রিপারেশনটা ওটা ভালো করে নিতে পারতেছি না। হল খোলা থাকলে আমরা ভালো করে থাকতে পারতাম, প্রিপারেশন নিতে পারতাম ভালো একটু। আবাসনের বিষয়টি নিজ দায়িত্বে ব্যবস্থা করার পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ডিজিটাল জালিয়াতির সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আমাদের বর্তমান ছাত্র এবং ভবিষ্যৎ ছাত্র যারাই হবে না কেন, মোবাইল নিয়ে, যে কোনো ধরনের মোবাইল নিয়ে আমরা হলে যেতে নিষেধ করব। কারণ ডিজিটাল জালিয়াতির সম্ভাবনাকে আমরা কখনো উড়িয়ে দিতে পারি না। ভর্তিচ্ছুদের আবাসন সহযোগিতা সহ পাশে থাকার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সমস্যা সংকটকে মোকাবেলা করার জন্য, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য, মানবিকভাবে তাদের পাশে সহায়তা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে 7 বিভাগীয় শহরেও হবে ভর্তি পরীক্ষা। রাজধানীর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ৫৯,৩০০ জন। করোনাকাল মাথায় রেখে এবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 7 বিভাগীয় শহরে। প্রতিটি বিভাগে একটি করে কেন্দ্র রাখা হয়েছে। রাজশাহী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখানে শুক্রবার ক ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় ১৪,৫০০ শিক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে ক্যাম্পাসে বসানো হয়েছে স্বেচ্ছাসেবী বুথ, আসন বিন্যাসের বোর্ড, ভবন খুঁজে পেতে চিহ্ন দেয়া হয়েছে ক্যাম্পাসের মোড়ে মোড়ে। পরীক্ষার দিনের ভোগান্তি এড়াতে আগের দিন হল ও ভবন চিনতে অনেক শিক্ষার্থী আসেন ক্যাম্পাসে। ক্যাম্পাসের এমন সুষ্ঠু পরিবেশে খুশি তারা। ক্যাম্পাসে আসলাম একটু দেখতে, যে যেন পরীক্ষার দিন আসতে সুবিধা হয়। হলটা কোথায় একাডেমিক ভবন খুঁজছি, আশেপাশে দেখছি, কালকে যেন হয়রানি হতে না হয়। উপাচার্য জানালেন, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হলে বসানো হবে। ভর্তিচ্ছুদের সুবিধায় ক্যাম্পাস অঙ্গনে সব ব্যবস্থা রাখা হয়েছে। পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি এবং এখানে যারা পরীক্ষা দিতে আসবে তাদের নিরাপত্তার বিষয়, তাদের স্বাস্থ্যের বিষয় এবং তাদের খাদ্যের বিষয়গুলো আমরা ইতোমধ্যে নিশ্চিত করেছি। 4 স্তরের নিরাপত্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। করোনা পরিস্থিতির মাঝে 18 মাস পর 12 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে দেশের সব স্কুল কলেজে, কিন্তু এখনও বন্ধ রয়েছে সিলেট বিভাগের শতাধিক বেসরকারি স্কুল কলেজ।
দীর্ঘদিন বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়ে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুটিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শিশুশ্রম পথ বেছে নিয়েছে অনেক শিক্ষার্থী, আবার বাল্যবিয়ের পিঁড়িতে বসতে হয়েছে ছাত্রীদের। শিক্ষক কর্মচারীরা পার করছেন দুর্বিষহ জীবন। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। কবে স্কুল খুলবে না খুলবে ওই অনিশ্চয়তার কারণে ওর বিয়ে হয়ে গেছে। এরভাবে বন্ধ থাকলে আরো অনেকের বিয়ে হয়ে যাবে। 18 মাস স্কুল বন্ধ থাকায় এই শিক্ষার্থীদের সহপাঠীর অবস্থান হয় স্বামীর সংসারে। করোনায় দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী শিক্ষা জীবনের পাঠ চুকিয়ে বেছে নিয়েছে ভিন্ন পথ। সিলেট বিভাগের শতাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এগুলোর বেশিরভাগই কিন্ডারগার্টেন স্কুল। কেউ ভ্যান গাড়ি চালায়, কেউ দোকানে চাকরি করে। আমি সেদিন একটা গাড়িতে উঠছিলাম, পোস্ট থেকে চালাচ্ছে, ও না আমাদের স্কুলে 9-এ পড়তো। এই জেলার মধ্যে প্রায় 50 থেকে 60টা স্কুল বন্ধ হয়েছে। আর ডিভিশন ধরেন যদি, তাহলে প্রায় 150 থেকে 200 স্কুল বন্ধ হয়েছে। এর মধ্যে অনেক টিচাররা কেউ বেকার, কেউ হয়তো ব্যবসা পরিবর্তন করে অন্য ছোটোখাটো ব্যবসা করতেছেন। বাসা ভাড়া দিতে না পারায় কয়েকটি স্কুল নিজেদের সাইনবোর্ডও সরিয়ে নিয়েছে। শিক্ষকের পাশাপাশি এই প্রতিষ্ঠানের কর্মচারীদের চলছে দুর্বিষহ জীবন। আমাদের স্কুলগুলো চালাতে গিয়ে অনেক হিমশিম খেতে হচ্ছে। অনেক টিচাররা বেতন না পেয়ে স্কুলগুলো থেকে নিজে থেকেই চলে গেছে। স্কুল যখন খোলা আসলো তখন কোনো কষ্ট আসছিল না, যায় এখন করোনায় তো সব কিছু সব শেষ হয়ে গেল। চাকরি নেই করে করোনার কারণে এখন গাড়ি চালাই। আমাদেরকে যদি কিছু প্রণোদনা দিয়েও যদি আমাদের এই মুহূর্তে সাহায্য করা হয়, তাহলে আমরা এই দেশে এক কার্যকর ভূমিকা রাখতে পারবো শিক্ষা উন্নয়নে। সিলেট বিভাগে বেসরকারি কিন্ডারগার্টেনের সংখ্যা 700-র মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। পাহাড়, ঝর্ণা, নৈসর্গ। বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। আজ থেকে বন্ধ হচ্ছে অবৈধ মুঠোফোন। এর আগে 1 জুলাই থেকে পরীক্ষামূলকভাবে মুঠোফোন অবৈধ শনাক্ত হলেও তা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হয়নি। তাই এখন থেকে হ্যান্ডসেট কেনার আগে গ্রাহককে যাচাই করে দেখার অনুরোধ জানিয়েছে বিটিআরসি। এদিকে সঠিক কাগজপত্র না থাকা, ফিরতি বার্তা না পাওয়া সহ হ্যান্ডসেট নিবন্ধনে নানা ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। এ অবস্থায় পরীক্ষামূলকভাবে সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। শুভ খানের রিপোর্ট। দেশে নকল ও অবৈধ হ্যান্ডসেট আমদানি ঠেকাতে গত 1 জুলাই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NEIR কার্যক্রম চালু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এই ব্যবস্থা চালুর দিন থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ 3 মাসের মধ্যে বিদেশ থেকে আনা স্মার্টফোন কিংবা অবৈধ হ্যান্ডসেট নিবন্ধনের নির্দেশনা দেয় বিটিআরসি। কমিশনের নির্দেশনা অনুযায়ী নিবন্ধনের জন্য বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে গ্রাহকদের। এরপর পাসপোর্ট, ভিসা ও কেনার রসিদ আপলোডের মাধ্যমে করা যাবে নিবন্ধন। NEI এর জন্য মেসেজটা পাঠিয়েছিলাম, তখন আর কোনো ফিরতি SMS আসেনি যে আমারটা রেজিস্টার্ড না আনরেজিস্টার্ড। এখনো জনসচেতনমূলক কোনো প্রচারণা নেই, যার ফলে বিভ্রান্তি রয়ে গেছে। কমিশন জানায় NEIR ব্যবস্থা চালুর পর দেশে প্রতিদিন 1,10,000 নতুন মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন হয়েছে, যার মধ্যে অবৈধ ও নকল হিসেবে চিহ্নিত হয়েছে প্রায় 10%। 3 মাসের পরীক্ষামূলক সময় শেষে নিয়ন্ত্রক সংস্থা দাবি করছে অপারেটরদের দেয়া 44,53,00,000 IMEI নম্বরকে নিবন্ধন করা হয়েছে। তবে কমিশন বলছে নিবন্ধনের বাইরে এখনো অবৈধ তালিকায় থাকা হ্যান্ডসেট 1 জুলাইয়ের আগে নেটওয়ার্কে সচল থাকলে তা নিবন্ধিত হবে স্বয়ংক্রিয়ভাবে। 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত নেটওয়ার্কে যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেটগুলো প্রয়োজনীয় তথ্য দিয়ে বৈধ করা যাবে। সেক্ষেত্রে দেওয়া হবে খুবই স্বল্প সময়। তবে 1 অক্টোবর থেকে নেটওয়ার্কে আসা অবৈধ হ্যান্ডসেট নিবন্ধনের গ্রাহক সময় পাবে সর্বোচ্চ 10 দিন। অনলাইনে নিবন্ধন করতে না পারলে গ্রাহক যে অপারেটরের সিম ব্যবহার করছেন সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে নিবন্ধন করতে পারবেন। 1 তারিখের পর থেকে যারা নতুন কিনবে সেগুলো যদি আইএমইআই নাম্বার না থাকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি আপনি বৈধতা যাচাই করতে পারেন তো আবার ওটা রিভাইভ হবে। বিটিআরসি নির্দেশনা অনুযায়ী শুধু অবৈধ হ্যান্ডসেটই নয়, 1 অক্টোবর থেকে নতুন কোনো হ্যান্ডসেট কিনলে তাও নিবন্ধন করে দেওয়ার কথা জানিয়েছে মোবাইল অপারেটররা। কিছু গ্রাহকের সমস্যা হতেই পারে, যদি আমাদের কল সেন্টারে যোগাযোগ করা হয় সেখানে ব্যবস্থা নেওয়ার জন্য সেভাবে নির্দেশনা দেওয়া আছে। এখন থেকে কোনো বিক্রেতা গ্রাহকের কাছে অবৈধ ফোন বিক্রি করলে তাকে শাস্তি দেওয়ার পাশাপাশি হ্যান্ডসেটটি ফেরত নিতে বাধ্য করা হবে বলে জানিয়েছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিকের গণ্ডি পেরোতে পারেনি একজনও, অথচ প্রযুক্তিতে এক একজন বিরাট দক্ষ।
ইউটিউবে টিউটোরিয়াল দেখে রপ্ত করেছেন হ্যাকিং বিদ্যা। তারপর ফিশিং লিঙ্ক পাঠিয়ে ফেসবুকের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে চলে ব্ল্যাকমেইলিং। মাদারীপুর থেকে 3 হ্যাকারকে গ্রেফতারের পর গোয়েন্দারা বলছে জেলার রাজৈর ও শিবচর পরিণত হয়েছে হ্যাকারদের অভয়ারণ্যে। বুলবুল রেজার রিপোর্ট। মেসেঞ্জারে বান্ধবীর পাঠানো লিঙ্কে ক্লিক করতেই চাওয়া হয় পাসওয়ার্ড দিতেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকার। ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে দাবি করা হয় টাকা। আমার হাজবেন্ডের সাথে পার্সোনাল কিছু ছবি ছিল, তো বলছে যে এই ছবিগুলো যদি আপনি আমাদের টাকা না দেন তাহলে আমরা আপনার ছবিগুলো ছেড়ে দেব। এই ঘটনার তদন্ত করতে গিয়ে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সন্ধান পায় এমন একটি চক্রের যাদের পেশাই হ্যাকিং। মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 3 হ্যাকারকে, যারা প্রযুক্তিতে অত্যন্ত দক্ষ। যদিও তাদের পড়ালেখার দৌড় সর্বোচ্চ 4র্থ শ্রেণী পর্যন্ত। গেল 2 বছরে তারা প্রায় 2000 ফেসবুক আইডি হ্যাক করার কথা স্বীকার করেছে। 3 অথবা 4 পাস হলেও তারা তথ্য প্রযুক্তিতে তারা খুবই এক্সপার্ট, এবং কিছু ক্ষেত্রে তারা ভালো এক্সপার্টাইজকেও তাদের এক্সপার্টের যে ধরনটা এটাতে পার করে দেয়। গোয়েন্দা অনুসন্ধান বলছে মাদারীপুর জেলার শিবচর ও রাজৈর হয়ে উঠেছে হ্যাকারদের ঘাঁটি। উপজেলা দুটির অসংখ্য তরুণ যুবা জড়িয়ে পড়েছে হ্যাকিংয়ে। তরুণীদের টার্গেট করে ফেসবুকে ফিশিং লিঙ্ক পাঠায় হ্যাকাররা। লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ড দিলেই নিয়ন্ত্রণ চলে যায় তাদের কাছে। এই এলাকাগুলিতে অসংখ্য এরকম হ্যাকার যাদের হ্যাকিংয়ের শিকার হয়েছে অসংখ্য ভিকটিম। তাদের মুখ থেকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনেছি যে তাদের আশপাশেও এরকম অনেক হ্যাকার আছে যারা প্রতিদিন ঘুম থেকে উঠেই প্রথমেই তারা তাদের ডিভাইস নিয়ে বসে যে তাদের শিকার খোঁজার জন্য। হ্যাকারদের আইনের আওতায় আনতে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। তালাক হয়নি জেনেও তামিমাকে বিয়ে করে অপরাধ করেছেন ক্রিকেটার নাসির। এমনকি তামিমা ও রাকিবের বিবাহ বিচ্ছেদের নথিও জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। পিবিআইয়ের তদন্ত রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। 31 অক্টোবর নাসির, তামিমা ও তার মাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। প্রথম স্বামী রাকিব বলেছেন তামিমা ফিরলে আবারও তাকে মেনে নেবেন। এবছরের ভালোবাসা দিবসে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তামিমা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের পর থেকেই তামিমাকে বৈধ স্ত্রী দাবি করেন তার প্রথম স্বামী রাকিব। বিষয়টি গড়ায় আদালতে তদন্তের দায়িত্ব পান পিবিআই। নাসির তামিমার বিয়ের 7 মাস পর জানা গেল আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই বিয়ের পিঁড়িতে বসেন তামিমা। সেই কারণে তাদের বিয়ের প্রক্রিয়া বৈধ হয়নি। যে স্পিড বা যে কারণে তালাকটি হবে সেই তালাকের প্রসেসটি মানা হয়নি, সুতরাং সেই ক্ষেত্রে তালাকটি ঠিকমতো হয়নি। এছাড়া প্রথম স্বামীর সঙ্গে তামিমার বিচ্ছেদ সংক্রান্ত যে নথিপত্র দেখানো হয়েছে সেগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি করা বলেও তদন্তে উঠে এসেছে। নাসির হোসেনের অপরাধটি হলো যে নাসির হোসেন আর কি উচিত ছিল সেটি ভেরিফাই করা যে আমি যাকে বিয়ে করছি সে আরেকজনের বিবাহিত স্ত্রী ছিলেন কিনা। তিনি জানতেন যে আসলে এটি ভেরিফাই করা উচিত, তিনি করেন নাই। তিনি জেনে শুনে ছোট অপরাধটি করেছেন। রাকিবের আইনজীবী বলছেন অন্যের বউকে বিয়ে করে অপরাধ করেছেন ক্রিকেটার নাসির। রাকিবও বলছেন তামিমা ফিরলে আবার তাকে ঘরে তুলবেন। নাসির হোসেন তিনি অন্যের স্ত্রীকে জেনে শুনে বিয়ে করেছেন, কন্টিনিউয়াসলি তাকে নিয়ে সংসার করে গেছেন, বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স করেছেন, টিকটক করেছেন, বিভিন্ন জায়গায় ওনাদের রিলেশনটাকে বর্তমান আছেন এবং নিজের স্ত্রী বলে বারবার দাবিও করেছেন এবং রাকিবের মানহানি করেছেন। সে আইনতভাবে এখনো আমার ওয়াইফ। এখন যদি সে আসতে চায়, সে যদি আসতে চায় সেটা তার বিষয়ে সে আসতে পারে। আমার দিক থেকে আসুক, সে সমস্যা নেই। এদিকে পিবিআইয়ের তদন্ত রিপোর্ট দেখার পর নাসির, তামিমা এবং তার মাকে 31 অক্টোবর হাজির হতে সমন জারি করেছেন আদালত। যদিও পিবিআইয়ের তদন্ত রিপোর্টের বিষয়ে নাসিরের আইনজীবীর কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে। বিশেষ করে রাতের আধারেই অপরাধের ঘটনা ঘটছে বেশি। সবশেষ বুধবার রাতে ক্যাম্পে নিজ অফিসে গুলি করে হত্যা করা হয় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে। রোহিঙ্গারা বলছে ক্যাম্পে রাতের বেলায় অপরাধীদের বিচরণে ভয় থাকেন তারা। তবে সবার সমন্বয়ে ক্যাম্পে নিরাপত্তা থাকায় কোনো সমস্যা দেখছে না এপিবিএন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বুধবার রাতে উখিয়ার লম্বাসিয়া ক্যাম্পে নিজের অফিসে অবস্থান করছিলেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ সহ তার সংগঠনের নেতারা। ঠিক রাত 8:30টার দিকে একদল দুর্বৃত্ত ঢুকে মুহিবুল্লাহকে গুলি করে পালিয়ে যায়। এতে মৃত্যু হয় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে নিরাপত্তার দায়িত্ব পালন করছে এপিবিএনের 3টি ব্যাটালিয়ন। দিনের বেলায় ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাত হলে পরিস্থিতি পাল্টে যায়, বেড়ে যায় অপরিচিত মানুষের আনাগোনা, ঘটে গুলাগুলি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এতে ক্যাম্পে রাতে ভয়ে থাকেন বলে দাবি রোহিঙ্গাদের। দিন আমাদের নিরাপদ থাকে, রাতি হইলে বেশি উড়ুসুর হরলে মানুষটাকে রাতে হিসাবে নেই আনলে ডল্লা দেরি আন্দার ডলার আরো রাত বেলা তাকে কেন করি। ক্যাম্পের পাশেই রয়েছে স্থানীয়দের বসতি। এসব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো দরকার বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। আইনশৃঙ্খলা বাহিনী পাশাপাশি আমাদের সরকারের যে এজেন্সিগুলো রয়েছে তাদের যে ব্যবস্থাপনা সেটা আরো বাড়ানো দরকার। তবে ক্যাম্পে রাতে নিরাপত্তার কোনো সমস্যাই দেখছেন না এপিবিএনের কর্মকর্তা। আমার মনে হয় যে খুব সুন্দর একটা ব্যবস্থা কিন্তু রাতের বেলার জন্য এখানে আছে, তো কোনো সমস্যা কিন্তু এখানে আমি দেখছি না কোথাও থেকে। গত 4 বছরে রোহিঙ্গা ক্যাম্পে হত্যা, অপহরণ সহ নানা ঘটনায় মামলা হয়েছে 1020টির বেশি, যেখানে আসামি প্রায় 2700 জনের মতো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই শিক্ষক চুল কাটার বিষয়টি অস্বীকার করলেও তাকে কাঁচি হাতে দেখা গেছে সিসি ক্যামেরার ছবিতে। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন অমৃত সেন। সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় পরীক্ষা কেন্দ্রের সামনে হাতে কাঁচি নিয়ে ঘোরাঘুরি করছেন অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন। ওই কাঁচি দিয়ে বিশ্ববিদ্যালয়ের 16 শিক্ষার্থীর চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষার্থীদের। এদিকে আন্দোলনের 3য় দিনে শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে শুধু চেয়ারম্যান পদ থেকে নয়, বরং বিশ্ববিদ্যালয় থেকে অপসারণের 1 দফা দাবিতে এই কর্মসূচি চলছে। তারা তার এই রুটিনে পরীক্ষা দিতে চাননি বা রুটিন সংশোধন করতে স্মারকলিপি দিতে চেয়েছিলেন, তাদেরকে তিনি চিহ্নিত করে একে একে ধরে নিয়ে চুল কেটে একজন একজনকে রুমের মধ্যে ঢোকাচ্ছেন। এইরকম ভাবে চুল ধরে তিনি এইরকম ভাবে কেটে দেন। ততক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, আমাদের দাবিতে আমরা সফল হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। এদিকে তদন্ত কমিটির সভাপতি রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য লাইলা ফেরদৌস হিমেল জানিয়েছেন 5 সদস্যের তদন্ত কমিটি ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। আরও 4 জন আমাদের শিক্ষক নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে এবং বলা হয়েছে যে অতি দ্রুত সময়ে এই তদন্ত কমিটি যেন তাদের রিপোর্ট পেশ করে, কারণ পরীক্ষাটা আমরা আবার চলমান করতে চাই। গত 26 সেপ্টেম্বর দুপুরে পরীক্ষা হলে ঢোকার সময় 16 শিক্ষার্থীর চুল কেটে দেন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এরপর থেকে পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিভাগীয় চেয়ারম্যান সহ প্রশাসনিক 3টি পদ থেকে পদত্যাগ করলেও তার স্থায়ী অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। দোরগোড়ায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা পুরোদমে চলছে। প্রতিমা প্রস্তুত আর রং তুলির আঁচড়ের কাজ। এছাড়া পূজার সামগ্রী কিনতে কেনাকাটায় ব্যস্ত অনেকে। করোনা ছাপিয়ে গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে বলে জানায় জেলার পূজা উদযাপন পরিষদ। আর দুর্গোৎসবকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা সহ স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। তুলির আঁচড়ে প্রতিমার রূপ ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের প্রতিমা শিল্পীরা। লাল, সবুজ, গোলাপি সহ নানা রঙের সাজে প্রস্তুত করা হচ্ছে দেবী দুর্গাকে। কয়েকদিন পরেই ঢাকের বাজনা আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে নগরের বিভিন্ন অলিগলি, পাড়া মহল্লা। দেবী দুর্গার আগমনকে শুভ করতেই রাত দিন কাজ করছেন প্রতিমা শিল্পীরা। রাত্র 3টা-4টা পর্যন্ত কাজ চলছে, কিন্তু এতদিন তো কাজ ছিল না, এখন তো লাস্ট টাইমে এমন কাজ ছাপছে, এখন তো কাজ করি শেষ হইতেছে। অনেক সাজসজ্জার জিনিস বাকি আছে, সময় অল্প সময় আছে, বেশি সময় নাই। কিছুদিনের মধ্যে রাত জেগে হলেও আমাদের এই কাজটা কমপ্লিট করতে হবে। দুর্গা প্রতিমার পাশাপাশি বিভিন্ন সাজে ফুটিয়ে তোলা হচ্ছে লক্ষ্মী, কার্তিক, গণেশ ও সরস্বতীর রূপ। গত বছরের তুলনায় এবার পূজা উদযাপনের ব্যাপ্তি বিস্তৃত হবে বলে আশাবাদ সনাতন ধর্মাবলম্বীদের। দুর্গোৎসবকে কেন্দ্র করে তাই পূজার সামগ্রী কেনাকাটায় ব্যস্ত অনেকে। সাজসজ্জাটা হয়ে গেলেই মা বা তার নিজ রূপে চলে আসবেন, এটা দেখে আমি খুবই ভালো লেগেছে। মাকে বরণ করার প্রস্তুতি চলছে, মাকে তৈরি করা হচ্ছে, সেজন্য আমি দেখতে আসছি। শাঁখা কিনলাম ঠাকুরের জন্য, গোপালের জন্য জামা কিনলাম, এগুলো আর কি।
গত বছর তো করোনাতে কোনো কাস্টমারই ছিল না, এখন কাস্টমার আসছে, দিন দিন বাড়তেছে আমাদের। স্বাস্থ্যবিধি মেনে মূল আনুষ্ঠানিকতার পাশাপাশি এবার পূজায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান কর্মসূচি। উৎসবকে সুষ্ঠু ও সুশৃঙ্খল করতে আয়োজক কমিটির পাশাপাশি প্রস্তুত জেলা পুলিশও। এই উৎসবটি সাড়ম্বরে করার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছি এবং পূজার সংখ্যাও পূজা মণ্ডপও বৃদ্ধি পেয়েছে। মণ্ডপ ভিত্তিক নিরাপত্তা থাকবে, আমাদের মোবাইল পেট্রোল থাকবে, পাশাপাশি গোয়েন্দা নজরদারিও থাকবে। শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করা যায়, সেই জন্য আমরা পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন কমিটি, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই মিলে আমরা কাজ করব। জেলায় 13টি উপজেলায় মোট 784টি মণ্ডপে পারিবারিক ও সার্বজনীনভাবে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। বিএনপি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এখনও ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগরে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সমাবেশে কুমিল্লা 3 আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা 5 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান ও শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম ফারুক সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন। পরে মুরাদনগর, বরিচং, 14 গ্রাম ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফীর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্তদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তার শ্যালক মোহাম্মদ মাইনুদ্দিন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আহমদ শফীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় হত্যা মামলার তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তিনি। হুমকি দামকি দিচ্ছে আমাদেরকে কেস প্রত্যাহার করার জন্য। আমি কি কেস করছি কেস প্রত্যাহার করার জন্য? না, আমি কেস করছি আমার ন্যায় বিচারের জন্য, আমি যেন ন্যায় বিচারটা পাই। এখন থেকে বিজ্ঞাপন ছাড়াই চালাতে হবে বিদেশি চ্যানেল। বৃহস্পতিবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, কাল থেকে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের তালিকা বিটিআরসিকে পাঠানো হবে বলেও জানান মন্ত্রী। দেশের আকাশ দখল করে আছে ভিনদেশি টেলিভিশন চ্যানেল। সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করেই বিজ্ঞাপন প্রচার করা হয় এসব চ্যানেলে। এতে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হয় সরকার। এ অবস্থায় কেবল অপারেটর ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের কয়েক দফা বৈঠক হয়। সিদ্ধান্ত হয় 30 সেপ্টেম্বরের পর ক্লিন ফিড চালাতে হবে বিদেশি চ্যানেলগুলোকে। শুক্রবার থেকে সেটি কার্যকরের ঘোষণা দিলেন তথ্যমন্ত্রী। ক্লিন ফিড যদি সেখানে দেখানো না হয়, সেটি কেবল অপারেটর এবং ডিস্ট্রিবিউটর যারা ডাউনলিংকের পারমিশন পেয়েছে তাদের উপরেই আইন ভঙ্গের দায় বর্তাবে এবং আইনকেও ভঙ্গ করলে আগামীকাল থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অনুমোদনহীন অনলাইন পোর্টালগুলোর ব্যাপারে আদালতের চাওয়া অনুযায়ী বিটিআরসিকে তথ্য পাঠানো হবে বলেও জানান তথ্যমন্ত্রী। আমরা চেষ্টা করছি আজকের মধ্যেই বা কালকে সকালের মধ্যে আমরা বিটিআরসিকে তালিকা দিব। আমাদের কাছ থেকে তালিকা যেগুলো পাবে তারা সেগুলো বন্ধ করবে। আমার বিবেচনায় সবগুলো একসাথে বন্ধ করে দেওয়া সেটি যুক্তিযুক্ত হবে না। সেই বিষয়টা আমরা কোর্টকে অবহিত করব। আমরা পর্যায়ক্রমে অনুমোদিতগুলো বন্ধ করব। ধীরে ধীরে দেশের সম্প্রচার ব্যবস্থাপনাকে নীতিমালার মধ্যে নিয়ে আসা হবে বলে জানান ডক্টর হাসান মাহমুদ। চেষ্টা করছি আজকের মধ্যে। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ধামাকা ই ভ্যালির মতো ই কমার্স প্রতিষ্ঠানের কর্মকর্তারা আটক হওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। হাজার হাজার তরুণের কোটি কোটি টাকা পাওনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। লোভনীয় অফারের ফাঁদে হঠাৎ করে বিত্তবান হওয়ার স্বপ্নে বিভোর মানুষগুলোর দিন কাটছে ঘোর অন্ধকারে। যাচাই না করে কোনো সেলিব্রিটি যেন প্রচারণায় না নামে সে অনুরোধও ভুক্তভোগীদের। স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাবের হোসেন অয়ন তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেকে মেলে ধরতে সেলার হিসেবে যুক্ত হন ধামাকা ই ভ্যালির মতো ই কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে। সেই জালে আটকা পড়ে তার 80 লাখ টাকা। এমন পরিস্থিতিতে জীবনের উষালগ্নেই নেমে এসেছে ঘোর অন্ধকার। ধার দেনা করে আমি চায়নার থেকে মাল আনছি, মাল এনে আমি বিভিন্ন ই কমার্সকে আমি দিয়েছি। 80 লক্ষ টাকা মতো আমার ইনভেস্টমেন্ট ওখানে ঢুকে গেছে। আমি এখন খুবই নিঃস্ব হয়ে আছি।
ধামাকার এই ঘেরাটপে আটকে অয়নের মতো অনেকেরই কাটছে নির্ঘুম রাত। তারা বলছেন এমডি জসিমউদ্দিন চিশতি ছাড়াও এই প্রতারণার সঙ্গে জড়িত আছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার মুস্তফা আলী। ধামাকার 3 জন কর্মকর্তাকে গ্রেফতার করা হলেও চেয়ারম্যান কেন আড়ালে থেকে যাচ্ছে তা নিয়েও রয়েছে প্রশ্ন। যেহেতু এমডি সাহেব দেশে নাই, আপনি যেহেতু দেশে আছেন, আপনি ফ্রন্টে এসে সবার সাথে কথাবার্তা বলে এটা মিউচুয়ালি কিভাবে সলভ করা যায় দেখেন। চেয়ারম্যানকে আমি বলি, তখন উনি বলে যে আসলে আমরা কাজ করতেছি। আমরা চাইবো যেন চেয়ারম্যান আমাদেরকে একটা কমিটমেন্ট দেখ যে আমাদের এই সমাধানটা কিভাবে সে করবে। আসলে চেয়ারম্যান কেন ফোকাসে আসতেছে না। ভুক্তভোগীদের দাবি এসব প্রতিষ্ঠানের বিষয়ে যাচাই না করেই কোনো সরকারি বা জনপ্রিয় ব্যক্তি যেন প্রচারণায় নেমে না পড়ে। সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা দেশে রেপুটেড পাবলিক ফিগার যারা এরা প্রচারণায় নামে, তখন দেখা যায় যে আমাদের মতো কাস্টমার আছে যারা ব্যবসায়ী আছে তাদের একটা ট্রাস্ট লেভেল বেড়ে যায়। তো আমরা তখন সেখানে ইনভেস্ট করি কিংবা আমরা তখন তাদেরকে পণ্য দিই, কিন্তু এইটা যে ভিতরে এত কিছু হয় সেটা তো ঘাটানোর মতো ক্ষমতা আমাদের নেই। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংকটের সুষ্ঠু সমাধান চান ধামাকায় বিনিয়োগকারীরা। এদিকে ধামাকা কর্তৃপক্ষকে না পেয়ে মার্চেন্টদের ওপর চড়াও হচ্ছেন অনেক ক্রেতা, জানিয়ে বিপাকে রয়েছে মার্চেন্টরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। প্রতারণার মামলায় গ্রেফতার ই কমার্স প্রতিষ্ঠান ধামাকা.কমের প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম রানা সহ 2 জনকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিএমএম আদালতের নির্বাহী হাকিম ইকবাল হোসেনে আদেশ দেন। এ মামলায় ধামাকার ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম স্বপন ওরফে মিথুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে 23 সেপ্টেম্বর এক ব্যবসায়ী বাদী হয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় প্রতারণার মামলা করেন। পরে পুলিশ অভিযানে 3 জনকে গ্রেফতার করে বুধবার টঙ্গী থানায় হস্তান্তর করা হয়। পরে 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার 12 বাংলাদেশি নারীকে উদ্ধারের পর দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিট আইনে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা নারীদের বাড়ি যশোর, খুলনা, বরিশাল, বাগেরহাট ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। 2 বছর আগে দেশের বিভিন্ন সীমান্ত পথে উদ্ধার হওয়া 12 নারীকে ভারতে পাচার করা হয়েছিল। রংপুরের এএসআই পিয়ারুল ইসলামকে হত্যার ঘটনায় আসামি পলাশকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল মেহবুবের কাছে 5 দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 25 সেপ্টেম্বর রাতে নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ী পলাশের ছুরিকাঘাতে গুরুতর আহত হন পিয়ারুল ইসলাম। পরে তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হলে 26 সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশের একজন সদস্য যদি এরকম কোনো সন্ত্রাসীর ছুরিকাঘাতে মৃত্যুবরণ করে তাহলে সোশ্যাল অর্ডার নষ্ট হবে। সেই জন্য আমরা চাচ্ছি যে একটি বস্তুনিষ্ঠ তদন্ত করে তার যদি যথাযথ বিচার প্রক্রিয়ার সম্মুখীন আমরা করতে পারি, সেটি সোসাইটির জন্য, পুলিশের জন্য, সকলের জন্য মঙ্গলজনক হবে। ঢাকা নগরীতে সুপেয় পানির চাহিদার প্রায় 78% সরবরাহ করা হয় গভীর নলকূপের মাধ্যমে। এ কারণে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নামতে থাকায় দেখা দিয়েছে শঙ্কা। এ অবস্থায় নারায়ণগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের মাধ্যমে মেঘনা নদী থেকে প্রতিদিন প্রায় 50 কোটি লিটার পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। 2023 সালের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শুষ্ক মৌসুমে ঢাকা মহানগরীতে বাড়ে সুপেয় পানির হাহাকার। বিভিন্ন এলাকায় ওয়াসার পানি সরবরাহে ঘাটতি দেখা দেয়। 1.5 কোটিরও বেশি মানুষের জন্য ঢাকা ওয়াসাকে প্রতিদিন প্রায় 220 কোটি লিটার পানির চাহিদা পূরণ করতে হয়। এর মাত্র 22% ভূ পরিভাগের উৎস থেকে, বাকি 78% পানি সরবরাহ করা হয় ভূগর্ভের উৎস থেকে। এতে প্রতি বছর ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নামছে। আর্সেনিক দূষণ, ভূমিধস, লবণাক্ত পানি উঠে আসা সহ নানা আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় ঢাকা মহানগরীর পানি সরবরাহ পরিস্থিতির উন্নয়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেওয়া হয়েছে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প। মেঘনা নদী হতে পানি উত্তোলন করে প্রথম পর্যায়ে প্রতিদিন প্রায় 50 কোটি লিটার পরিশোধিত পানি সরবরাহ লাইনের মাধ্যমে ঢাকার উত্তর পশ্চিমাংশে সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাসকিমে খান এবং প্রকল্পের উন্নয়ন সহযোগী সংস্থার পক্ষ থেকে ঢাকায় নিযুক্ত ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর, জার্মান অ্যাম্বাসেডর এবং ডেনমার্কের অ্যাম্বাসেডর চলমান এই পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী বলেন, রাজধানীবাসীর পানির চাহিদা পূরণ করবে এই প্রকল্প। ঢাকার পানি সরবরাহের আগামী দিনে যে চাহিদা বৃদ্ধি পাবে সেটাকে মোকাবিলা করা সম্ভব হবে। এখানে 50 কোটি লিটার। আগামী 2023 সালের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হবে বলে আশ্বাস মন্ত্রীর। মেঘনাতে অত্যন্ত ভালো পানি আছে এবং সে পানিও তারা ট্রিটমেন্ট করে দেবে, অতএব পানির মান ভালো থাকবে। 2023 সালের ভিতরে এই প্রকল্প বাস্তবায়ন সম্পূর্ণ হবে। পানি শোধনাগারের পরিশোধিত পানি পাইপের মাধ্যমে ঢাকার বাড়িধারা, উত্তরা, বাড্ডা, গুলশান, বনানী ও মিরপুর সহ অন্যান্য এলাকায় সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম 1516 টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আজ থেকে নতুন দাম কার্যকর হবে। গতকাল রাতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানায় সংগঠনটি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। নতুন মূল্যে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম পড়বে 71,967 টাকা। 1 ভরি 21 ক্যারেটের দাম 68,818 টাকা। প্রতি ভরি 18 ক্যারেটের দাম 60,070 টাকা। রূপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। 1 ভরি সনাতন রূপার দাম 933 টাকায় রাখা হয়েছে। মাদারীপুরে গাছে গাছে ঝুলছে সড়ক বাতি। মানুষের চলাচলে এসব বাতি সাময়িক সুবিধা দিলেও যে কোনো সময় মৃত্যুর কারণ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানালেও আমলে নেয়নি কেউ। তবে পৌর মেয়র জানান, নতুন প্রকল্প বাস্তবায়ন হলে কেটে যাবে এই সমস্যা। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদত আকনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পেয়ারপুর মৌজা। এখানে ৩,০০০ মানুষের বসবাস। ৫ বছর আগে এলাকার অধিকাংশ গাছের সাথে বিদ্যুৎ সংযোগ দিয়ে ঝুলানো হয় সড়ক বাতি। একটু ঝড় বৃষ্টিতে বাতি দুলতে থাকে। যদি এই বাতির খাম্বার মধ্যে না দেয়, তাই ভবিষ্যতে একটা দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হইতে পারে। যে কোনো মুহূর্তে গাছ কারেন্ট হয়ে যাইতে পারে। জীবন্ত গাছ অধিক মাত্রায় বিদ্যুৎ পরিবাহী হলেও সড়ক বাতিগুলো ঝুলানো হয়েছে বিভিন্ন গাছে। লোহার তারকাটা দিয়ে গাছের সাথে দেয়া এই সংযোগে বিদ্যুতের তার ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা এলাকাবাসীর। আমাদের নিরাপত্তার জন্য এগুলো দেওয়া হয়েছে, কিন্তু এখন আমরা নিরাপত্তার জায়গায় অনিরাপত্তায় ভুগতেছি। এলাকাবাসী দাবি জানাই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার পৌরসভা কর্তৃপক্ষকে জানানো হলেও কেউ কর্ণপাত করেনি। আমি নিজে কয়েকদিন গেছি, যে অফ করতে গেছি সুচ, তখন আমার সরকার নতুন কমিশন হয়েছে, মেম্বার হয়েছে, তারা কখন দুরুক্ষয় করে না, খেয়ালই করে না। তবে পৌর মেয়রের দাবি, সাময়িক সময়ের জন্য গাছে বিদ্যুতের সংযোগ দিয়ে বাতি স্থাপন করা হলেও নতুন প্রকল্পের মাধ্যমে তা দ্রুত অপসারণ করা হবে। যদি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বা পল্লী বিদ্যুৎ পিলার না যায়, আমরা পৌরসভার খুব দ্রুতই আমরা পিলার সংযোজন করে আমরা ওই স্ট্রিট লাইটটি বসাবো। পূর্ব পেয়ারপুর মৌজার 2 কিলোমিটার এলাকা জুড়ে শতাধিক সড়ক বাতি গাছের সাথে সংযোগ দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা। সময় সংবাদ, মাদারীপুর। অক্টোবর চলে এলেও এখনও নগরবাসীর কাছে আতঙ্কের নাম এডিস। দীর্ঘদিন পর স্কুল কলেজ খুললেও ডেঙ্গু আক্রান্ত হওয়ায় ক্লাসে যেতে পারছেন অনেক শিক্ষার্থী। তবে সিটি কর্পোরেশন বরাবরের মতোই নগরবাসীর সচেতনতার অভাবকেই দুষলেন। এদিকে একদিনে আরও 190 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। প্রাণঘাতী ডেঙ্গু যেন পিছু ছাড়ছে না। এবারের মৌসুমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। একে তো দীর্ঘদিন পর খুলেছে প্রতিষ্ঠান, অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুল কলেজে আসতে না পারায় পিছিয়ে পড়ছেন তারা। ছেলেমেয়ে স্কুলে আসতে পারতেছে না, ডেঙ্গু জ্বর হচ্ছে। আমাদের কলেজে আশেপাশে অনেক ময়লা আছে, এর কারণে আমাদের বেশিরভাগ ডেঙ্গুটা হয়। ক্লাসমেটও আমাদের ওখানে ডেঙ্গুতে আক্রান্ত হতেছে, কলেজে নিয়মিত ক্লাস করতে পারতেছে না ডেঙ্গুর কারণে। আমাদের স্টুডেন্ট ক্লাস করতে পারেনি, অনেকে কল দিয়েছিলাম অসুস্থ ওনারা। কালেভদ্রে সিটি কর্পোরেশন এডিস নিধন কার্যক্রম পরিচালনা করে বলে অভিযোগ উত্তরাবাসীর। ড্রেনের যে নোংরা অবস্থা, এটার জন্য দেখা যায় আমরা নিজেরা সচেতন থাকার পরেও আমাদের মানে বৃষ্টি বাদল হলেই এই প্রভাবটা আরও বেশি বেড়ে যায়। সিটি কর্পোরেশন এখন যে কাজটা করেছে, এখনও অভিযোগ আছে যে আসলে সব কিছু সঠিকভাবে হচ্ছে না। মাঝে মাঝে ওষুধ দেয়, আবার দেয় না। স্বাভাবিক নিয়মে ডেঙ্গুর প্রভাব এখন কমে যাওয়ার কথা ছিল, সেটাও কমেনি। সিটি কর্পোরেশন বলছে কোনোভাবেই তারা পারছেন না নগরবাসীকে সচেতন করতে। মাইকিং এর মাধ্যমে, টিভির প্রচারণার মাধ্যমে, মসজিদের ইমামদের মাধ্যমে সচেতন করার সত্ত্বেও আমরা কিন্তু সচেতন না।
আমরা ব্যক্তিগতভাবে আমরা নাগরিকরা আমরা কেন যেন আমরা এই বিষয়টা মাথায় নিয়ে কাজ করি না। সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 21 জন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই শাহজালাল বিমানবন্দরে করোনা পরীক্ষা করে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন যাত্রীরা। এতে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা। এখন পর্যন্ত বিমানবন্দরে পরীক্ষা সাপেক্ষে 122 জন যাত্রী দুবাই গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ভোগান্তি ছাড়াই আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করে দুবাই যাচ্ছেন প্রবাসী সহ সাধারণ যাত্রীরা। স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল কমিটির তত্ত্বাবধানে সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ল্যাবগুলোতে পরীক্ষা কার্যক্রম চলছে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত ইউএইগামী যাত্রীদের করোনা পরীক্ষায় বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব সহ সব শর্ত পূরণের পর বুধবার ইউএই থেকে অনুমোদন আসে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনের কাছে। এরপরই শাহজালাল বিমানবন্দরে বসানো আরটিপিসিআর ল্যাবে শুরু হয় করোনা পরীক্ষার কার্যক্রম। আমাদের ব্যবস্থাপনাও স্বাস্থ্যসম্মত এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সবকিছু করছি। যে 6টি ল্যাব কাজ করছে এখানে তারাও খুবই আন্তরিক, আমাদের গাইডলাইন অনুযায়ী তারা কাজ করছে। এদিকে সব জটিলতার শেষে বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু হওয়ায় দুশ্চিন্তা দূর হয়েছে বলে জানান যাত্রীরা। আজকের ফ্লাইট আছে রাত্রে 2:30 মিনিটে, আমি সেই জন্য আগে চলে আসছি। 6 ঘন্টা আগে একটা টেস্ট করতে হবে, তারপর আমার ফ্লাইট হবে। এখন তো খুব সুন্দর মতে সমাধান হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালো লাগছে। আমার কাছে খুব খুশি লাগতেছে যে কার্যক্রম সরকারে এটা বলছে, এটা খুব ভালো করছে। বিমানবন্দরের বাইরে করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ থাকলেও বিমানবন্দর আরটিপিসিআর ল্যাবের পরীক্ষায় পজিটিভ এলে যাত্রী যেতে পারবেন না বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন। তাজুল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো যশোর, চট্টগ্রাম ও সৈয়দপুর চট্টগ্রাম রুটে ইউএস বাংলার সরাসরি ফ্লাইট চালু হলো। যশোর থেকে এখন সরাসরি কক্সবাজারেও চলবে বিমান। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় খুশি যাত্রীরা। ইউএস বাংলার -8Q400 মডেলের বিমানটি বৃহস্পতিবার সকালে আকাশে উঠতেই দেশের বিমান পরিবহন সেবায় যুক্ত হলো এক নতুন অধ্যায়। শুরু হয় প্রাচীন নগরী যশোর থেকে বন্দর নগরী চট্টগ্রামে ইউএস বাংলার সরাসরি বিমান চলাচল। এর কয়েক ঘন্টা পর বিকেলে প্রথমবারের মতো সৈয়দপুর থেকে সরাসরি চট্টগ্রামের উদ্দেশ্যে বিমানবন্দর ছাড়ে ইউএস বাংলার আরেকটি ফ্লাইট। এটিই এখন পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সবচেয়ে দূর গন্তব্য। যাত্রার আগে এসব রুটের যাত্রীরা জানান সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে খুব সহায়ক হবে এই উদ্যোগ। বাই রোডে চিটাগাং যাওয়াটা আমাদের জন্য প্রায় 16 ঘন্টা 18 ঘন্টা জার্নি। যশোর থেকে চট্টগ্রাম এবং কক্সবাজারে যে ফ্লাইটগুলো ছাড়ছে এটা খুবই ভালো হয়েছে আর কি। যশোর থেকে উইদাউট এনি ব্রেক 1 ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রাম যেতে পারছি। বাসে গেলে দেখা যাচ্ছে আমাদের টাইমটাও কিল হয়, এনার্জিটাও চলে যায়। এসব রুটে বিমান চলবে রবি, মঙ্গল আর বৃহস্পতিবার। আগে যেখানে দিন গড়িয়ে যেত এসব গন্তব্যে যেতে এখন সময় লাগবে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। ইউএস বাংলা বলছে সম্ভাবনার আকাশে ডানা মেলতে আগামী 2 বছরে তাদের বহরে যোগ হবে আরও 16টি বিমান। আগামী 2 বছরে আমরা শর্ট হোল এবং লং হোল 16টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট যুক্ত করব, যেগুলি দিয়ে আমরা টোটাল মিডল ইস্টকে কভার করব। যশোর চট্টগ্রাম ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বিমানের যশোর কলকাতা রুট চালুর দাবি জানান। বিমান প্রতিমন্ত্রী জানান এভিয়েশন খাতের ক্রমবর্ধমান বাজার ধরতেই গড়ে তোলা হচ্ছে অবকাঠামো। যশোর টু কলকাতার ফ্লাইটটা কিভাবে পরিচালনা করা যায় এর একটা প্রয়োজনীয় ব্যবস্থা যদি আপনি গ্রহণ করেন তাহলে এই পর্যটন ক্ষেত্রটা আরও অনেক সুন্দর হবে। এভিয়েশন খাতকে গুরুত্ব দিয়ে এর উন্নয়নে কাজ করেছে বর্তমান সরকার। আগামী 15 বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি প্রায় 3 গুণ হবে। 2017 সাল পর্যন্ত বাংলাদেশ এভিয়েশন মার্কেট প্রায় 2 গুণ বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে দেশের বিমান পরিবহন খাতে যে নতুন যাত্রার সূচনা করলো ইউএস বাংলা এয়ারলাইন্স, সেই যাত্রার সঙ্গী হয়ে আকাশপথের সেবার পরিধি বাড়াতে অন্য এয়ারলাইন্সগুলো উদ্যোগী হবে, সেই প্রত্যাশা সকলের। যশোর বিমানবন্দর থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা সফরে ভারত গেল নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দরের উদ্দেশ্যে জাহাজটি চট্টগ্রামের ইশাখা নৌঘাঁটি ত্যাগ করেছে। নুরজামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলতে। মহান মুক্তিযুদ্ধের উদ্দীপনা সৃষ্টিকারী জয় বাংলা, বাংলার জয় গানের সুরে যাত্রা শুরু হলো নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযানের। এই যাত্রা কোনো যুদ্ধের আয়োজনে নয়, বরং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় নৌবাহিনীর সক্রিয় অংশগ্রহণের কৃতজ্ঞতা জানাতেই। আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের প্রত্যক্ষ পরোক্ষ অবদান অপরিসীম।
মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর এই সহযোগিতার স্বীকৃতি স্বরূপ মুজিব বর্ষ উদযাপনের লক্ষ্যে আজকে আমাদের এই ভারত যাত্রা। আগামী 4 থেকে 6 অক্টোবর বিশাখাপত্তনম বন্দরে অবস্থান নিয়ে জাতির জনকের জীবনের বিভিন্ন চিত্র তুলে ধরার পাশাপাশি ভারতের নৌসমর বিশেষজ্ঞদের সাথে সাক্ষাৎ করবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। বিএনএস সমুদ্র অভিযানের অধিনায়ক ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেনের নেতৃত্বে এই বহরে রয়েছে 32 জন কর্মকর্তা এবং 40 জন মিডশিপম্যান সহ 228 জন সফর সঙ্গী। বিদেশের শুভেচ্ছা সফরে গমনের জন্য যোগ্য কর্মকর্তা ও নাবিক হিসেবেই নৌসদর কর্তৃক আপনাদেরকে মনোনীত করা হয়েছে। আপনাদের প্রতি নৌবাহিনীর আস্থাকে আপনারা পেশাগত দক্ষতা ও সদাচরণের মাধ্যমে সমুন্নত রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আগামী 10 অক্টোবর সমুদ্র অভিযান জাহাজটি চট্টগ্রামে ফিরে আসার কথা রয়েছে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌ কমান্ডোদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে ভারতীয় নৌ সদস্যরা। মহান মুক্তিযুদ্ধে ভারতের এই অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বাংলাদেশ নৌবাহিনী আর এই অংশ হিসেবে আয়োজন করা হয়েছে মুজিব শতবর্ষবার্ষিকী উদযাপনের এই শুভেচ্ছা সফর। মূলত বাংলাদেশের দূত হয়ে যাচ্ছে এই নৌবাহিনী যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। চট্টগ্রামের ইশাখা নৌঘাটি থেকে কমল দে, সময় সংবাদ। মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়ত ইলিশে ভরপুর। রূপালী ইলিশ ঘিরে বেচাকেনার ধুম। মা ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 22 দিনের জন্য ইলিশ নিষিদ্ধ হচ্ছে। তাই এই ছুটির দিনটিতে ইলিশ কিনতে রাজধানী সহ নানা অঞ্চলের ক্রেতা ও পাইকারদের উপচে পড়া ভিড়। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, জাফর, এই দেশসেরা ভোরের ইলিশের এই হাটে কিন্তু আজকে ইলিশের আগুন দাম। আপনি জানেন যে দুদিন বাদেই আগামী 4 অক্টোবর থেকে কিন্তু 22 দিনের জন্য যে ইলিশ ধরা এবং বাজারজাত বিক্রি সব কিছুই নিষিদ্ধ হচ্ছে এই মা ইলিশ রক্ষা অভিযানের কারণে। আর সে কারণে কিন্তু ক্রেতারা রাজধানী ঢাকা থেকে নানা অঞ্চল থেকে এসছেন ইলিশ কিনতে, এবং আমরা দেখছি ভোর থেকে কিন্তু লোকজন ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন। সে কারণে কিন্তু দাম বাড়ছে, সেটি কিন্তু আড়তদাররা বলছেন। তারা বলছেন যে এই যে দুদিন বাদে যে ইলিশ ধরা নিষিদ্ধ হচ্ছে, সে কারণেই এই পদ্মার ইলিশের স্বাদ নিতে এখানে এসছেন দূর দূরান্ত থেকে। তবে এইখানে কিন্তু কথা বলে উপকূলীয় ইলিশও বিক্রি করা হচ্ছে, এবং অনেকে কিন্তু সেই অভিযোগ করছেন যে পদ্মা পাড়ের হাটে এসছেন তারা পদ্মার ইলিশ কেনার জন্যে, কিন্তু এই পদ্মার ইলিশের জায়গায় তাদেরকে ঠকানো হচ্ছে। তো এই কিন্তু আড়তদাররা আবার বলছেন যে এরকম কিছু দালাল আছে, দালালদের কারণে এই এরকমটি হচ্ছে। আর আপনি একটি তথ্য জানিয়ে রাখি, গেল 1 বছরে কিন্তু মুন্সিগঞ্জে 2071.88 মেট্রিক টন ইলিশ এখান থেকে ধরা হয়েছে, এবং এবছরেও কিন্তু এর চেয়ে বেশি ইলিশ ধরার টার্গেট আছে জেলা মৎস্য অফিসের। এবং জেলা মৎস্য অফিস যেটি জানিয়েছেন যে 10,064 জন যে নিবন্ধিত জেলে আছে তাদের বিষয় এবং যারা ইলিশের সঙ্গে সম্পৃক্ত তাদের জন্য বিশেষ খাদ্য সহায়তা আসছে। এই যে 22 দিন বন্ধ থাকছে, এই সময়টায় তারা যাতে নদীতে না নামে সেই ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ নানা রকম সিদ্ধান্ত হয়েছে। গেলকালই কিন্তু জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এই নিয়ে সভা করেছেন মৎস্যজীবীদেরকে নিয়ে। তো এখানে একজন মৎস্য যে আড়তের যিনি ইলিশ কেনাবেচা করছেন তার কাছে আমরা জানতে চাইবো যে ইলিশের আজকে তো আগুন দাম কেন, একটু যদি আমাদেরকে বলতেন আপনি। আগুন দাম হলে মনে করেন ঢাকা থেকে লোকজন আইছে, সবাই 4 তারিখ ইলিশ মাছ বদ্ধ, ইলিশ মাছের দামটা বাইরে গেছে গা। মনে করেন এই যেটি 1 কেজি এই 800-900 এটি 1500 টাকা কেজি, আর যেটি মনে করেন 1 কেজি এটি 1200-1300 টাকা কেজি। এলে লোকজন ঢাকা থেকে আইতেছে, বাইরে গেছে মাছের দাম অনেক অনেক। আগুন মাসে সবাই কিনা থুইতেছে। 4 তারিখে বদ্ধ ইলিশ মাছ আর আছে 2 দিন 3 দিন 2 দিন আছে, ইলিশ মাছের দাম বাইরে গেছে। তো এই যে উপকূলের ইলিশকে পদ্মার ইলিশ বলে চালানোর না, পদ্মার ইলিশ তো টেস্ট, ইলিশের দাম এমনিতেই বেশি থাকে। হ্যাঁ টেস্ট তো পদ্মার ইলিশ। এখানে যে পদ্মার ইলিশের জায়গায় উপকূলের ইলিশও নিয়ে আসা হচ্ছে, না ওটা আসলে ঘটির দাম কম, ওটা অন্য হিসাব। পদ্মার ইলিশের দাম বেশি, তাজা যে ইলিশটা এটার দাম বেশি।
পদ্মার ইলিশ। আপনাকে ধন্যবাদ। তো এখানকার জেলেরা বলছেন যে এই প্রকৃত জেলে যারা তারা যদি এই মা ইলিশ নিধনের সঙ্গে জড়িত না থাকলেও কিন্তু এক শ্রেণীর মৌসুমি জেলে যারা পদ্মার ইলিশ নিধন করবার জন্য কারেন্ট জাল সহ তারা স্পিড বোট এবং বিভিন্ন ধরনের নৌকা নিয়ে কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে, এরকমটি কিন্তু তারা অভিযোগ করছেন এবং তাদেরকে ধরার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে কিন্তু তারা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা অভিযোগ করেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আঘাত করেও কিন্তু তারা নদীতে ইলিশ নিধন করে, এরকম অভিযোগ রয়েছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী এটি অস্বীকার করছেন এবং আপনি জানেন যে গেল বছর এই পদ্মায় মা ইলিশ রক্ষার জন্য কিন্তু হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করা হয়েছে এবং চর এলাকাগুলোতে যেসব জেলেরা অবস্থান করতেন সেই সব জেলেদেরকে কিন্তু ধরে নিয়ে আসা হয়েছে এবং অনেককে জেল দেওয়া হয়েছে। কিন্তু এরপরেও কিন্তু মা ইলিশ নিধনের ক্ষেত্রে আমরা দেখেছি যে ট্রাকে ট্রাকে মা ইলিশ কিন্তু পাচার হয়েছে এবং যেটি আপনি জানেন যে একটি ঘর ভর্তি কিন্তু বরফ দিয়ে বিশেষভাবে যে সংরক্ষণ করা ছিল সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আবিষ্কার করতে পেরেছে এবং মাটির নিচে ইলিশ যে লুকিয়ে রাখা হয়েছে। এরকম এই পদ্মা পুরো তীর জুড়ে কিন্তু নানা রকম মা ইলিশ নিধন এবং এগুলো বাজারজাত এবং এগুলোকে লুকিয়ে রাখার নানা তৎপরতা থাকলেও কিন্তু যথাযথভাবে সেগুলো কার্যকর হয়নি। তারা বলছেন যে এটি আরও যদি পুরোপুরি কার্যকর করা যায় ইলিশের উৎপাদন আরও বেড়ে যাবে। আপনি জানেন গেল এক বছরে কিন্তু গোটা দেশে আমাদের 5.5 লাখ মেট্রিক টনের বেশি ইলিশ উৎপাদন হয়েছে এবং এইসব কারণে কিন্তু ইলিশের ব্যাপক চাহিদা বেড়ে যায় এবং মানুষের দোরগোড়ায় ইলিশ পৌঁছানো সম্ভব ছিল এবং এই ইলিশের কারণে কিন্তু এবার পুজো উপলক্ষে কলকাতাও ইলিশ রপ্তানি করা হয়েছে এবং পদ্মার যে ইলিশ সেটি কিন্তু ব্যাপক চাহিদা এবং এই পদ্মার ইলিশ ঘিরে কিন্তু বড় একটি অর্থনীতি চাঙ্গা হয়ে উঠেছে এবং এই বাজারটিতে কিন্তু অন্তত 2000 মানুষ এই ইলিশ কেন্দ্রিক যে অর্থনীতি সেটার সঙ্গে জড়িত, এই তাদের রুটি রুজি এবং এখানে যে 29টি আড়ত রয়েছে এবং আড়তের বাইরে খোলা মাঠে আরও 200 বিক্রেতা রয়েছে। তারা কিন্তু এই ভোরের 2 ঘন্টার হাটে তারা প্রায় কোটি টাকার মাছ বিক্রি করেন এবং এই যে 2 ঘন্টার এই হাটকে ঘিরে কিন্তু এখানে যে অর্থনৈতিক যে প্রাণচঞ্চল এবং এই পদ্মার পাড়ে কিন্তু শত শত জেলে নৌকা ভিড়ানো আছে। সেই জেলে নৌকারা কিন্তু রাতভর মাছ শিকারের পরে এইখানে ইলিশ নিয়ে আছে আর সেই ইলিশ ঘিরেই কিন্তু এত উপচে পড়া ভিড়। তো এই ছিল মুন্সিগঞ্জের মাওয়ার ইলিশের হাটের সবশেষ খবর। জাফর, 4 অক্টোবর থেকে 22 দিনের জন্য ইলিশ শিকার নিষিদ্ধ হচ্ছে সে খবর জানাতে এবং একই সাথে মাওয়াতে যে মৎস্য হাটটি আছে সেই বন্ধ হওয়ার ঘোষণার আগে সেখানে যে ভিড় সে খবর জানাতে যুক্ত হয়েছে রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। নওগাঁয় মৎস্য আড়তে কমেছে চাষ করা মাছের সরবরাহ। এতে সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দর কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে। হঠাৎ দাম বাড়ায় সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। তবে বাড়তি দামে বিগত লোকসান পুষিয়ে নেওয়ার আশায় চাষিরা। নওগাঁ থেকে আমার রকির রিপোর্ট। ভোর হতে সান্তাহার বাইপাস আড়ত জমে ওঠে ক্রেতা বিক্রেতার পথচারণায়। পাইকারদের হাঁক ডাকে চলে মাছ বেচা কিনা। গেল সপ্তাহের তুলনায় সরবরাহ কিছুটা কম থাকায় বেড়েছে মাছের দাম। প্রায় সব ধরনের মাছের কেজি প্রতি দর বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। বাড়তি দামে লোকসান কাটিয়ে ওঠার আশায় চাষিরা। তবে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। রুই বিক্রি করছি 220 টাকা, 22 টাকা, 25 টাকা কেজি। মাছের দাম এই মতন থাকলে আমাদের করতে হবে। রুই মাছের দাম বেশিছে, বাড়তি হয়েছে। কাতলা মাছের দাম বাড়তি হয়েছে। মাছ মানুষ বিক্রি হচ্ছে না। মানুষের সীমিত হয়তো পোষা করি কম না কি জানি না, কিন্তু মাছই বিক্রি হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন পুকুর জলাশয়ে নতুন পোনা মাছ ছাড়ার কারণে আড়তে কমেছে সরবরাহ। দাম বেশি হওয়ার কারণে এখান থেকে মাছ কিনে নিয়ে যায় গ্রামের মধ্যে বিক্রি করতে গেলে মনে করেন যে দাম কম বলে। মাছের দাম খুবই বেশি। যে মাছ আসলে হয়তো একটা কথা যে 140 সেটা আগে দেখেন 160-170। নদী, পুকুর, বিল, খালে মাছ নতুন করে আবার ছাড়া হয়েছে। ছাড়ার কারণেই বাজারে বিক্রি করার মাছের আমদানিটা কম। মৎস্য অফিস জানায় জেলায় বার্ষিক মাছের উৎপাদন হয় 90,000 মেট্রিক টন আর নিবন্ধিত মাছ চাষি রয়েছেন 18,000। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানিগঞ্জ উপকূলের শত শত হেক্টর জমি এখন আর অনাবাদি পড়ে নেই। সর্জন পদ্ধতির চাষাবাদে অভিনব সাফল্য মিলেছে এসব জমিতে। একই সঙ্গে সবজি ও মাছ চাষের এই পদ্ধতি চরাঞ্চলের চাষিদের নতুন স্বপ্ন দেখাচ্ছে।
স্বল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় দিন দিন এ পদ্ধতিতে আগ্রহ বাড়ছে। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। সর্জন মূলত ইন্দোনেশিয়ার একটি চাষাবাদ পদ্ধতি। বর্ষার আগে লবণাক্ত জমি থেকে মাটি তুলে উঁচু করে আড়া তৈরি করা হয়। আড়ার ফাঁকে 5 থেকে 7 ফুট গভীর নালা তৈরি করে জমিতে চাষের উপযোগী করা হয়। তার উপরে ঝাঁক তৈরি করে তাতে করলা, শসা, বরবটি, ঝিঙা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া ও লাউ চাষ করা হয়। আর ঝাঁকের নিচের পানিতে চাষ করা হয় তেলাপিয়া, রুই, কার্প সহ নানা প্রজাতির মাছ। এ পদ্ধতিতে বর্ষা মৌসুমেও যেমন ফলন ভালো হয়, তেমনি শুষ্ক মৌসুমেও পানি না থাকলে নালা থেকে পানি তুলে চাষাবাদ করা যায়। এখনকার মনে করেন শাকসবজির চাষ করি উপরে, আর ভিতরে মনে করেন মাছের চাষ চলে। 30,000 টাকার মতন খরচ গেছে। ধরেন আমার অন্তত পক্ষে 1 লক্ষ টাকা বেচা হয়েছে। নদী ভাঙা যদি বন্ধ থাকতো, বুঝলেন, আমরা আরো লাভবান করে চাষ করতে পারতাম। এ পদ্ধতির চাষাবাদে অভিনব সাফল্য মিলেছে নোয়াখালীর উপকূলীয় শত শত হেক্টর জমিতে। হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানিগঞ্জের উপকূলীয় অঞ্চলের মাটি লবণাক্ত হওয়ায় জমিগুলো অনাবাদি পড়ে থাকত, কিন্তু এখন সে চিত্র পাল্টে গেছে। সর্জন পদ্ধতি ব্যবহার করায় সবুজে ছেয়ে গেছে প্রতিটি এলাকার জমি। করলা বা চিচিঙ্গা এটি করতে আছি আমরা, করে মনে বাজারজাত করতে আছি। মনে করেন আমরা আজকে 6-7 বছর ধরে খুবই লাভবান। বর্তমানে আমাদের মাছও তো বেশি আলাদা, তোমার 60,000 টাকা বিভিন্ন কোনো খাটনি নেই এটির মধ্যে। আমি 3 একর জমি চাষ করছি, আমার 75,000 টাকা খরচ হয়েছে। আমার বেচা নামছে 2,10,000 টাকা। প্রতি একর জমিতে 1 লাখ টাকার সবজি এবং 1.5 লক্ষ টাকার মাছ উৎপাদন করতে পারায় এ পদ্ধতিতে স্থানীয়দের আগ্রহ বাড়ছে প্রতিদিন। কৃষি বিভাগ বলছে, আগামী মৌসুমে সর্জন পদ্ধতিতে চাষাবাদ আরও বাড়ানোর বিষয়ে কাজ করছেন তারা। পানির নিচে জমিটা থাকে, কোনো বসা করার সুযোগ থাকে না, লবণতা থাকে, সেখানে সর্জন পদ্ধতিতে চাষ করলে উপরে মাচায় সবজি হয়, লবণতা পানি কাটে লবণ দূর হয়ে যায়, নিচে পানি থাকে এবং মাছের চাষ করা যায়। কৃষি অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 2071 হেক্টর জমিতে সর্জন পদ্ধতিতে সবজি ও মাছ চাষ করা হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে উদযাপন করা হলো জাতীয় কন্যা শিশু দিবস। গতকাল দুপুরে রংপুরে জেলা প্রশাসকের প্রশিক্ষণ কেন্দ্রে রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিকে আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়ব এই স্লোগানে নেত্রকোনায় পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। দুপুরে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। হিলিতে দিবসটি উপলক্ষে 50 জন সেলাই মেশিন, নারী শিক্ষার্থীদের প্রশিক্ষণার্থীদের মাঝে 12,000 টাকা করে চেক বিতরণ করা হয়। এছাড়া দিনাজপুরে উইমেন্স বাইকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি র্যালি বের করে দিবসটি উপলক্ষে। প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবন ও অর্জনের নানা খণ্ডচিত্র নিয়ে পাবনায় চারুশিল্পীদের অংশগ্রহণে হয়ে গেল চিত্রাঙ্কন কর্মশালা। স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন পরিষদের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালায় জেলার 20 জন চারুশিল্পী অংশ নেন। এ সময় আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নেতৃত্ব গুণে পরিণত হয়েছেন অনন্য এক বিশ্ব নেতায়। বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তার প্রজ্ঞা, ত্যাগ আর দূরদর্শিতার স্বীকৃতি মিলেছে 27টি আন্তর্জাতিক পুরস্কারে। নতুন প্রজন্মের মাঝে তার বিশ্ব নেতা হয়ে ওঠার গল্প ছড়িয়ে দিতেই এই আয়োজন বলে জানান বক্তারা। প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে সিলেটে 75টি গাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুবিধবাজার প্রেস ক্লাব ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন জেলা প্রশাসক। এ সময় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুরে সচেতনতামূলক সমাবেশ করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের দুর্গম চর রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সমাবেশ হয়। এ সময় 5 শতাধিক ইলিশের প্রজনন মৌসুমে নদীতে মাছ না ধরার অঙ্গীকার করেন। সমাবেশ শেষে জেলেদের নিয়ে এক শোভাযাত্রা বের করে নৌ পুলিশ। ইলিশের উৎপাদন বাড়াতে 4 থেকে 25 অক্টোবর ইলিশের অভয়াশ্রম এলাকাগুলোতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে করোনায় কর্মহীন যুবকদের দক্ষ করে গড়ে তুলতে খুলনায় 4 মাস ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেফ বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে খুলনার সিএসএস আভা সেন্টারের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় করোনাকালে বেকার হয়ে পড়া অন্তত 500 যুবককে কারিগরি প্রশিক্ষণ দিয়ে কর্মদক্ষ করে গড়ে তোলার কথা জানানো হয়। কার্যক্রমে অর্থ সহায়তা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক সাদিকুর রহমান, ইউসেফ খুলনার আঞ্চলিক কর্মকর্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন।
ভোরের সময় আরও থাকছে। ৭১ গণহত্যার স্বীকৃতির দাবিতে সুইজারল্যান্ডের জেনেভায় গণবিক্ষোভ, প্রবাসীদের পাশাপাশি অংশ নিলেন বিদেশিরাও। আর্থিক ক্ষতি আদায়ের আশা। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় পিবিআই এর অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে পলাতক এক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন রায়হানের মা ও স্ত্রী। ইকরামুল কবিরের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। বৃহস্পতিবার সকাল 11টার দিকে পুলিশ ভ্যানে করে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে আকবর সহ 5 আসামিকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক আব্দুল মোমেন আসামিদের উপস্থিতিতে অভিযোগপত্রের উপর বাদী পক্ষের কোনো আপত্তি না থাকায় তা গ্রহণ করেন। একই সঙ্গে পলাতক আসামি আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতে আজকে বাদী উপস্থিত ছিলেন, তিনি বলেছেন যে এই চার্জশিট গৃহীত হতে আমাদের কোনো আপত্তি নাই। আদালত এই অভিযোগপত্রটা গ্রহণ করে এবং যে পলাতক একজন আসামি আছে তার বিরুদ্ধে WBN ইস্যু করে। অভিযোগপত্র গ্রহণে রায়হানের মা এবং রায়হানের স্ত্রী ও মামলার বাদী সন্তুষ্টি প্রকাশ করে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এই যে আজকে অ্যাপসেট হয়েছে কেসটা, আমরা খুশি আছি। আমরাও চাই কেসটা যত দ্রুত বিচারটা শুরু হয়, এটাই আমাদের অনুরোধ। আমার স্বামীর যে যারা হত্যা করছেন মানে তারা আমি ফাঁসি চাইলাম। গত বছরের 11 অক্টোবর এসএমপির বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত হন রায়হান। 12 অক্টোবর দায়ের করা মামলার তদন্ত পিবিআইকে দেওয়া হলে 5 মে 6 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। রাজধানীর ধানমন্ডিতে রাপা প্লাজা ও আশুলিয়ায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির মূল হোতাকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতার এড়াতে ডাকাতির সময় নৌরুট ব্যবহার ও চোরাই স্বর্ণ বিক্রিতে সন্দেহ এড়াতে নারীদের কাজে লাগানো সহ নানা কৌশল নিত দলটি। ডাকাতির স্বর্ণ বেচাকেনায় জড়িত 5টি দোকান চিহ্নিত করা হয়েছে। গত বছরের 5 সেপ্টেম্বর সাভারের আশুলিয়ায় নয়ারহাটে 19টি স্বর্ণের দোকান থেকে 2 কোটি টাকার অলংকার ডাকাতির পর একই ডাকাত দল গত 7 ফেব্রুয়ারি ধানমন্ডির রাপা প্লাজায় 3টি স্বর্ণের দোকান ভেঙে 500 থেকে 700 ভরি স্বর্ণ লুট করে। দুর্ধর্ষ এই ঘটনায় নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিআইডির তৎপরতায় এখন পর্যন্ত আটক করা হয়েছে ডাকাত দলের 15 জন সদস্যকে। বুধবার অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এখন পর্যন্ত অন্তত 8টি ডাকাতির ঘটনার মূল হোতা সোহরাবকে। সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, নিরাপদে সটকে পড়তে ডাকাত দল ব্যবহার করত জনবহুল এলাকা ও নৌরুট। হি ইজ দ্য মাস্টারমাইন্ড, তাকে সবাই মাস্টার বলে ডাকে। এই মাস্টার সাহেবেরই নেতৃত্বে রাপা প্লাজার ডাকাতি হয়েছে। কেমনে শুরু করলো? আশুলিয়া ডাকাতি করার জন্য ওরা ঢাকা থেকে সবাই মিলে 18-19 জন মিলে এক হয়ে এখান থেকে চলে গেল মাওয়া। নদীর মধ্যে যাওয়ার পর আসছে স্পিড বোটে তারা সবাই বোর্ড অন করে। স্পিড বোট চালায় শাহিন, তার সাথে দানেশ আর একজন, 2 জন ছিল। এরাও অ্যারেস্টেড আছে, এরাও 164 করেছে দুজনই। চোরাই স্বর্ণ কেনাবেচায় এখন পর্যন্ত 5টি দোকান চিহ্নিত করা হয়েছে, যেখানে চোরাই স্বর্ণ পেয়েই তা গলিয়ে ফেলা হয়। সবুজ আর একটা ছেলে আছে রহিম, এরা মূলত এই যে চোরাই সোনা কিনে ক্যাশ টাকা দিয়ে দেয়। 5টা দোকানের নাম পেয়েছি যারা এই ধরনের চোরাই সোনা কেনাবেচা করে। ব্যবসা করার অনেক রকমের উপায় আছে, মেবি দিস ইজ নট দি রাইট ওয়ে। স্বর্ণ ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত 15 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরের বেড়েছে ভারতগামী রোগীর সংখ্যা। যাত্রী এবং বন্দর সংশ্লিষ্টরা বলছেন, সহজে যাতায়াতের সুবিধা থাকার কারণে মূলত মেডিকেল যাত্রীদের চাপ বেড়েছে। জুয়েল রহমানের ক্যামেরা, উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের পাশে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর। এই বন্দর থেকে ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর মাত্র পৌনে 1 ঘন্টার মধ্যে যাওয়া যায় ত্রিপুরা বিমানবন্দরে। সেখান থেকে আকাশপথে ভারতের মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু সহ বিভিন্ন রাজ্যে সহজে যাওয়া যায়, যে কারণে চিকিৎসার জন্য যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশের রোগী ও তাদের স্বজনরা এই পথকে বেছে নিচ্ছেন। এই দিকটা গেলে আমরা খুবই কাছাকাছি ট্রিটমেন্টটা পাই, সেজন্য এই দিকটা যাওয়া। এটা ইউজ করার কারণ হচ্ছে চিটাং থেকে ট্রেনে ইজিলি আসা যায়, আর্লি মর্নিং আসা যায়, ইজিলি ক্রস করা যায়, ঝামেলাটা কম এই বর্ডারে। খুব সহজেই হ্যাজার্ড ছাড়াই পার হওয়া যায়। এই দিক দিয়ে গেলে আমাদের ইজি। হ্যাঁ, বিমানবন্দর আছে, আগরতলা বিমান থেকে আমরা
এয়ারে চলে যাব। আখাউড়া স্থলবন্দরের সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের রোগীরা কম খরচে দেশের যে কোনো প্রান্ত থেকে এই স্থলবন্দরে আসতে পারেন। পাশাপাশি ত্রিপুরা রাজ্য থেকে ভারতের যে কোনো স্থানে কম খরচে বিমানে যাতায়াতের সুবিধা রয়েছে। এদিক দিয়ে মেডিকেল যাত্রীরা যাতায়াতের সুবিধার কারণে এদিক দিয়ে আসা যাওয়া করে, আর ঢাকা থেকে খুব সহজে ট্রেনে বা বাসে চলে আসতে পারে আখাউড়া। অন্যান্য পোর্ট দিয়ে আসতে যে সময় কালক্ষেপণ হয় তার চেয়ে এখান দিয়ে অনেক অংশে তাদের সময় কম খরচ হয় এবং আর্থিক অনেকটা সুবিধা হয়ে থাকে। আখাউড়া স্থলবন্দরে মেডিকেল যাত্রী বেড়ে যাওয়ায় সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা সহ স্থলবন্দরে অস্থায়ী অবকাঠামো নির্মাণ করার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে একটি টিন শেড নির্মাণ করে দিয়েছি এবং কিছু বসা চেয়ার এবং ফ্যানের ব্যবস্থা করা আছে। এখানে সার্বক্ষণিক বিদ্যুতের জন্য জেনারেটর ব্যবস্থা করা হয়েছে এবং সামান্য কিছু শুকনা খাবারের বিক্রির ব্যবস্থা এখানে আছে। দুদেশে ট্যুরিস্ট ভিসা চালু না হলেও প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে গড়ে 200 মেডিকেল যাত্রী আসা যাওয়া করে থাকেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। শান্তিপূর্ণভাবেই শেষ হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা আসনের 2টো আসনের নির্বাচন এবং 1টি আসনের উপনির্বাচন। কলকাতার ভবানীপুর আসনের উপনির্বাচনে আজ ভাগ্য নির্ধারণ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে ফল জানতে অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত। নির্বাচন কমিশনের দেয়া তথ্য বলছে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে ভবানীপুরে 53.5%, জঙ্গিপুরে 76% এবং শামশেরগঞ্জে প্রায় 79%। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দক্ষিণ কলকাতার উচ্চবিত্তদের এলাকা বলে পরিচিত ভবানীপুরের ভোট কেন্দ্রগুলোতে বৃহস্পতিবার সকালে ভোটারদের লাইন কিছুটা থাকলেও দুপুরের দিকে প্রায় ভোটার শূন্য ছিল। তবে বুথের ভেতর এবং বাইরে নিরাপত্তায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ সদস্যদের অবস্থান ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই বুথে বুথে ঘুরে বেড়ান এই কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবিওয়াল। তিনি বেশ কয়েকটি বুথে জাল ভোট হওয়ার অভিযোগও তোলেন, যদিও তৃণমূল এসব অভিযোগ উড়িয়েছে তাদের নিজস্ব ঢঙে। এই সেম জায়গায় 5খানা মহিলা উপরে বসে আছে যাদেরকে ধরা হয়েছে ফলস ভোট দেওয়ার জন্য। একটা জিনিস হচ্ছে কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে, কেউ তৃণমূল করে, কিন্তু তার আগে আমরা সব চেতলাচ্ছিল। বেলা 3:15টায় ভবানীপুরের তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট দেন মিত্র ইনস্টিটিউটে। 2011 সাল থেকে সবশেষ মে মাসের বিধানসভা নির্বাচনে তৃণমূলই ভবানীপুর আসন থেকে জয়লাভ করে। ফলে এই আসন থেকে মমতার জয় নিশ্চিত বলেই মনে করেন স্থানীয় সাধারণ ভোটার এবং তৃণমূল সমর্থকরা। বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি তাতে ভোটের প্রতি তো একটু অনীহা অনেকেরই জন্মেছে। ভোট দিয়ে কি হবে, জানেই তো মমতা ব্যানার্জি জিতবে। আশা করছি মমতা ব্যানার্জি জিতবে, কারণ উনি ছাড়া এখানে আর কোনো দ্বিতীয় মুখ নেই বা কোনো ফেস নেই। ভবানীপুর, জঙ্গিপুর এবং শামশেরগঞ্জ বিধানসভা আসনের ভোটের ফল প্রকাশ হবে আগামী 3রা অক্টোবর। ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবেই শেষ হলো পশ্চিমবঙ্গের 2টি আসনের বিধানসভা নির্বাচন এবং অবশ্যই ভবানীপুর আসনের উপনির্বাচন। কলকাতার ভবানীপুর থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। বাড়ির নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করবে রোবট, দেখাশোনা করবে বাড়ির বয়োজ্যেষ্ঠদের। অত্যাধুনিক প্রযুক্তির এমনই একটি ছোট্ট রোবট বাজারে আনছে অ্যামাজন। বাজারে $999 কিনতে পারবেন মানুষের কাজে সহযোগিতা করতে পারা রোবট অ্যাস্ট্রো। আপনি বাড়িতে না থাকলেও নিয়ন্ত্রণ করতে পারবেন এই রোবট। রোবটটি দেখাশোনা করবে বাড়ির মানুষের নিরাপত্তা ব্যবস্থার, এমনকি প্রিয় পোষা প্রাণীরও। ব্যতিক্রম বা ঝুঁকিপূর্ণ কিছু দেখলে এই রোবটই আপনাকে খবর পৌঁছে দেবে, নেবে জরুরি ব্যবস্থা। বলছি বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনের রোবট অ্যাস্ট্রোর কথা। অ্যালেক্সা স্মার্ট হোম টেকনোলজি এই রোবট তৈরি করেছে এমনভাবে যেন এটি বাসার বয়স্ক মানুষ থাকলে তাদের দেখাশোনা করতে পারে, কেউ না থাকলেও যেন বাড়ি পাহারা দিয়ে রাখতে পারে। নতুন এই রোবটের মালিককে নিজের বাসা সম্পর্কে সব তথ্য দেবে। অ্যামাজন বলছে অ্যালেক্সা উইথ হুইলসের চেয়েও বেশি কার্যকর এই রোবট। নতুন কিছু বৈশিষ্ট্য অ্যাস্ট্রোর মধ্যে সংযোজন করা হয়েছে, যা অ্যাস্ট্রোকে অন্য রোবটের থেকে আলাদা করেছে। তবে এই রোবটের কিছু সীমাবদ্ধতা আছে, সব স্থানে যেতে পারবে না এই অ্যাস্ট্রো। এই রোবটে ক্যামেরা আর মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার জন্য ফিচার বাটন আছে। এই বাটনগুলো বন্ধ থাকলে অ্যাস্ট্রোর চলাফেরা করার ক্ষমতা থাকবে না। ছোট্ট এই রোবটের মাথার ওপরে একটি পেরিস্কোপ ক্যামেরা আছে বড় একটি ডিসপ্লে। এই রোবট ভিডিও কল রিসিভ করতে পারবে। অ্যালেক্সা অন হুইলসের সব ফিচারই আছে এই রোবটের মধ্যে। 1 সেকেন্ডে 1 মিটার যাবে এই রোবট।
গৃহস্থালী কাজে আসবে এমন প্রথম রোবট এটি। এই রোবটের ডিসপ্লে 15 ইঞ্চি। এই ডিসপ্লে কখনো প্রিমো ভিডিও সহ টিভির কাজ করবে, কখনো নেটফ্লিক্স দেখা যাবে, কখনো ভিডিও কলে কথা বলা যাবে। যদি ঘরে ফ্রিজ খোলা থাকে বা ওয়াশিং মেশিনের কাজ শেষ হয়ে যায়, অ্যাস্ট্রো সেটা আপনাকে অ্যালার্মের মাধ্যমে জানাবে। প্রযুক্তি আর খুচরা বিক্রেতা এই জায়ান্ট প্রতিষ্ঠান জানায়, বাড়ির বয়স্কদের সাহায্য করতে এই রোবট সবচেয়ে কাজের ভূমিকা রাখবে। এই রোবটের দাম ধরা হয়েছে $999। অ্যামাজনের একটি বড় ধরনের পদক্ষেপ এই অ্যাস্ট্রো রোবট। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। কাতারে করোনার মধ্যে কর্মহীন প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে অবদান রাখায় বাংলাদেশ কমিউনিটির 137 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ দূতাবাস কাতার। দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারে করোনার শুরুতে চাকরি হারিয়ে কর্মহীন হয়ে পড়েন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। ব্যাপকভাবে দেখা দেয় খাদ্য সংকট। এসব কর্মহীন প্রবাসীদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে আসেন বাংলাদেশ কমিউনিটির কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান। দুর্দিনে কর্মহীন প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে অবদান রাখায় বাংলাদেশ কমিউনিটির 137 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বৃহস্পতিবার রাতে দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা সার্টিফিকেট প্রদান করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। দূতাবাসের পক্ষ থেকে এমন সম্মাননা ও স্বীকৃতি পেয়ে খুশি প্রবাসীরা। করোনাকালীন যে সময় আমার ভাই আবু বকর মাতাব্বর উনি যে ত্রাণ বিতরণ করছেন, ওখান থেকে উনি করোনা আক্রান্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে উনি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। ওনার ওই মহৎ কাজের জন্য আজকে যেই সম্মাননা প্রদান করছে, আমি মহামান্য রাষ্ট্রদূতকে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই। ধন্যবাদ জানাবো আমাদের কমিউনিটির যারা এই মহামারীতে মৃত্যুর ঝুঁকি নিয়ে ত্রাণের যে প্যাকেটটি ঘরে ঘরে ডোর টু ডোর নিয়ে গিয়েছে, সেই ভলান্টিয়ারদের সনদ দেওয়া হলো। সেই জন্য বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুঃসময়ে একে অন্যের পাশে থাকার জন্য বাংলাদেশ কমিউনিটিকে ধন্যবাদ জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। করোনাকালীন সময় যে দুঃসহ একটা পরিস্থিতি ছিল, দুঃসময় ছিল, তার মধ্যে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই দুঃসময়ে আমাদের প্রবাসীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমি মনে করি যে এটা একটা মডেল হিসাবে আমরা দাঁড় করাতে পেরেছি। করোনার শুরু থেকেই কাতার সরকার ও বিভিন্ন সংস্থার পাশাপাশি বাংলাদেশ সরকারের পাঠানো ত্রাণ সামগ্রী প্রবাসীদের মাঝে বিতরণ করে আসছে বাংলাদেশ কমিউনিটি। সময় সংবাদ, কাতার। কুয়েতের ফরওয়ানিয়া অঞ্চলের অরবিট শপিং মল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নারীদের পছন্দসই ডিজাইন ও নতুন নতুন ফ্যাশনের জন্য জনপ্রিয়। প্রায় 1.5 বছর লকডাউন চলায় বেচাকেনায় ছিল মন্দাভাব। বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বেচাকেনায় ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। বিমান চলাচল শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ক্রেতারা কুয়েতে আসতে শুরু করেছেন। প্রবাসী ব্যবসায়ীরাও লাভের আশায় বুক বেঁধেছেন। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত। বিভিন্ন দেশের প্রবাসীরা ভাগ্য পরিবর্তনে নিজেদের মেধা, দক্ষতা ও শ্রম দিয়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন দেশটিতে। একদিকে নিজেরা যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, তেমনি স্বাবলম্বী করেছেন অনেক প্রবাসীকেও। অরবিট শপিং মলে 3 শতাধিক বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। মলটিতে কুয়েত, সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, বাহরাইনের নারীরা নিজেদের পছন্দের পোশাক কিনতে আসেন। এছাড়াও মলটিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ইথিওপিয়া, ফিলিপিন্সের কয়েকশো নারী বিক্রেতা রয়েছেন। লকডাউনের কারণে ব্যবসায় লোকসান কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে চান ব্যবসায়ীরা। বেচাকেনায় আবারও ফিরে আসবে সেই চিরচেনা কর্মমুখরতা, এটাই তাদের প্রত্যাশা। এখন বিমান চালু হইতেছে, সবাই আসতেছে। আমাদের কুয়েতো সব দেশ থেকে লোক আসতে আছে, বাহরাইন, দুবাই, কাতার, ইনশাল্লাহ এখন ওরাও আস্তে আস্তে শুরু করছে। তবে আশাবাদী আগামীতে বাইরের কাস্টমার আসলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। কুয়েতে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। এদের মধ্যে কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। সময় সংবাদ, কুয়েত। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো দুবাই এক্সপো 2020। এবারের আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশও, যেখানে 3 শতাধিক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী অংশ নেবেন। শিবলিয়াল সাদিকের রিপোর্ট।
চোখ ধাঁধানো ও জমকালো আয়োজনে উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত দুবাই এক্সপো 2020। বৃহস্পতিবার দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম 6 মাস ব্যাপী এই এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। 64টি দেশের প্রায় 1000 শিল্পী এতে অংশ নেন। প্রায় 4.5 কিলোমিটার জায়গা জুড়ে এক্সপোর দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন মুগ্ধ করেছে সবাইকে। এই ইতিহাসের গর্বিত অংশীদার বাংলাদেশও। এক্সপো হচ্ছে সম্পূর্ণরূপে একটি কালচারাল এবং এক্সপিরিয়েন্স, প্রতিটি দেশের বিভিন্ন বিষয়, সাংস্কৃতিক বিষয়, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, সামাজিক বিষয় এবং অবশ্যই কিছুটা বাণিজ্যিক বিষয় বা অর্থনৈতিক বিষয় নিয়ে কিছু প্রদর্শনীর আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির মধ্যেই 192টি দেশ দুবাই এক্সপোকে ঘিরে নিজ নিজ অবস্থান থেকে স্বপ্ন দেখছে অর্থনীতি, বিনিয়োগ, সামাজিক অবস্থান, পর্যটন সহ বিভিন্ন বিষয়ে নতুনভাবে গতি সঞ্চার করতে দুবাই এক্সপো সেই ঐক্যের সূচনা করেছে। It's a huge platform. যদি বাংলাদেশ গভর্নমেন্ট ক্যান টেক দিস ইন আ ডিফারেন্ট লেভেল, এখানে বাংলাদেশ স্ট্রেংথটা অনেক বাড়তে পারে। আশা করি ভবিষ্যতে আমরা এই বাণিজ্য মেলা থেকে বাংলাদেশ অনেক সুবিধা পাবে, বিশেষ করে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর আমাদের যে নতুন নতুন প্রোডাক্ট আছে। বাংলাদেশও নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য, অর্থনীতি, উন্নয়ন, বিনিয়োগ, ব্র্যান্ডিং করতে প্রস্তুত। এই লক্ষ্যে এক্সপো গ্রাউন্ডে উদ্বোধন করা হবে বাংলাদেশ প্যাভিলিয়নের। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি প্রধান অতিথি হিসেবে এই প্যাভিলিয়ন উদ্বোধন করবেন। ইতিমধ্যে এক্সপোতে অংশগ্রহণ করতে প্রায় 3 শতাধিক বাংলাদেশি ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতা দুবাইতে অবস্থান করছেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে দেশটির নাগরিক এবং প্রবাসীদের মধ্যে। দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। দক্ষিণ আফ্রিকায় নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনা তৃতীয় ঢেউয়ের লাগাম। সংক্রমণের হার কমার পাশাপাশি কমে গেছে মৃতের সংখ্যাও। ফলে শিথিল করা হয়েছে লকডাউন। পুরোদমে খুলে দেওয়া হয়েছে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন ও পর্যটন কেন্দ্র এবং সমুদ্র সৈকত। দীর্ঘদিনের অচল অবস্থা কেটে গিয়ে জনজীবন আবারও স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে। এই অবস্থায় ব্যবসা বাণিজ্য আগের মতো চাঙ্গা হবে বলে আশা বাংলাদেশি ব্যবসায়ীদের। টানা লকডাউনে ব্যবসা বাণিজ্য চরম ক্ষতি হয়েছে। আলহামদুলিল্লাহ তৃতীয় দফার মহামারী কমে যাওয়ায় আমরা ব্যবসা বাণিজ্য মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করতেছি। সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা কমে যাওয়ায় আতঙ্ক কমে গেছে এবং আমরা সবাই স্বস্তিতে চলাফেরা করতে পারছি। ইনশাল্লাহ আমরা মনে করছি ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য আগের গতিতে চালাতে পারবো ইনশাল্লাহ। ভাইরাস নির্মূলে স্থানীয় এবং প্রবাসীদের টিকা গ্রহণ প্রক্রিয়া সহজ করে শতভাগ টিকার আওতায় আনতে সব বয়সীদের ভ্যাকসিন দিচ্ছে সরকার। 3 দফা সংক্রমণে কয়েক দফা লকডাউন আর সরকারের কঠোর স্বাস্থ্যবিধিতে দক্ষিণ আফ্রিকার করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রিত। দীর্ঘ অচল অবস্থার পরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করায় দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে বিশ্বাস দেশটিতে বসবাসরত স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। জমে উঠেছে ইতালির রোম সিটি নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা। আজ শেষ হচ্ছে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 বাংলাদেশি। ইতালি থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ভোট দিতে পারবে এবং শেষ মুহূর্তের প্রচারণায় জমে উঠেছে রোম সিটি কর্পোরেশনের নির্বাচন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে শুক্রবার শেষ হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশি 7 প্রার্থীর এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজ আয়োজিত এই পরিচিতি সভায় 1 নম্বর মিউনিসিপাল প্রেসিডেন্ট ও কাউন্সিলর প্রার্থী KM লোকমান হোসেন, 5 নম্বর ওয়ার্ডে নারী নেত্রী লায়লা শাহ, এমডি শহীদুল্লাহ, এমডি ওয়াদুদ মিয়া, পরিতম সাহা এবং রোম সিটির কাউন্সিলর প্রার্থী সাংবাদিক জুমানা মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় যোগ্যতা অনুযায়ী সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রার্থীরা। একই সঙ্গে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা। দলমত নির্বিশেষে সবাই পাশে দাঁড়ান, আমরা যেন জয়যুক্ত হতে পারি, আমাদের বাংলাদেশ কমিউনিটিকে এগিয়ে নিতে যেতে পারি, ওইটাই আমাদের সবার লক্ষ্য। আর আমরা যদি একটা কিছু করতে পারি, ইটালিয়ান রাজনীতির মধ্যে একজন যদি উঠতে পারি হলে আমাদেরই গৌরব। 2021 সালের ঐতিহাসিক রোম সিটি কর্পোরেশনের নির্বাচনে 22 জন মেয়র প্রার্থী রয়েছেন এবং 48টি সিটি কাউন্সিলর পদে 1800 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 3 ও 4 অক্টোবর এই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। রোমের এই নির্বাচনে মোট বাংলাদেশি প্রার্থী 7 জন। তার মধ্যে আমি সাংবাদিক জুমানা নিজেও একজন। ভোটারদের কাছে একটাই আশা, তারা আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন, কারণ আগামীতে বাঙালিদের সমস্যার সম্ভাবনার কথা তুলে ধরব।
এগুবো সমাধানের পথে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। ৭১ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের দাবিতে সুইজারল্যান্ডের জেনেভায় গণবিক্ষোভ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম এবং সুইজারল্যান্ড মানবাধিকার কমিশনে বাংলাদেশের যৌথভাবে আয়োজিত বিক্ষোভে প্রবাসীদের পাশাপাশি বিদেশিরা অংশ নেন। গণহত্যার স্বীকৃতি মিললে আর্থিক ক্ষতি আদায় সম্ভব বলে জানান আয়োজকরা। সুইজারল্যান্ডের জেনেভা থেকে বিস্তারিত জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ইউরোপিয়ান ফোরাম ইবিএফ ও সুইজারল্যান্ড মানবাধিকার কমিশন বাংলাদেশের আয়োজনে সুইজারল্যান্ডের জেনেভায় গণবিক্ষোভ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেনেভার ব্রকনচেয়ারের পাদদেশে অনুষ্ঠিত গণবিক্ষোভে অংশগ্রহণ করেন ইউরোপের বিভিন্ন দেশের স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন ও অন্যান্য সংগঠনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। বাংলাদেশের ৭১-এর গণহত্যাকে যেন আন্তর্জাতিক স্বীকৃতি দেয়, সেজন্য ইউরোপের দেশগুলোর স্বীকৃতি আদায়ে আমরাও কাজ করে যাচ্ছি। ৭১-এ যে গণহত্যা হয়েছিল এটাই এক উপযুক্ত সময় আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করার জন্য। আমরা জোর দাবি জানাচ্ছি যাতে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। আমি চাই এই গণহত্যার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং বিচার চাই। আর বিকেলে জেনেভা প্রেস ক্লাবে ১৯৭১ সালে বাংলাদেশে পরিচালিত গণহত্যার স্বীকৃতি শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য প্রদান করেন দেশি বিদেশি আলোচকরা। ৫০ বছর বাংলাদেশের জন্ম, এটা এখনো স্বীকৃতি পায়নি, সেটা খুব দুঃখের বিষয়। গণহত্যা যেটা হয়েছিল সেই সময় এবং সেটার একটা জবাবদিহিতার জায়গা সৃষ্টি করা পাকিস্তানিদের ব্যাপারে এবং দেশের ভেতরে যারা আছে। এদিকে সংশ্লিষ্টরা বলেছেন, একদিকে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর, অন্যদিকে রাষ্ট্র পরিচালনায় স্বাধীনতার সপক্ষের দল। আর সে কারণে ১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা পরিচালনা করা হয়েছিল তার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের এটাই উপযুক্ত সময়। পাকিস্তানকে এই ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্য আমরা আমাদের দাবি জোরদার দাবি করেছি। আজকে ৪৮তম মানবাধিকার সেশন যে চলছে সেই সেশনের সামনে আমরা এটা করেছি। আয়োজকরা বলছেন, ৭১-এ গণহত্যায় জানমালের পাশাপাশি যে আর্থিক ক্ষতি হয়েছে, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় হলে সেই জানমালের পাশাপাশি আর্থিক ক্ষতিও আদায় করা সম্ভব হবে। তবে তার জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও সহযোগিতা করতে হবে। সুইজারল্যান্ডের জেনেভা থেকে মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ। সাফ চ্যাম্পিয়নশিপের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তবে শুরুর আগেই দুঃসংবাদ, গায়ে জ্বর থাকায় প্রথম ম্যাচ খেলতে পারবেন না মিডফিল্ডার সোহেল রানা। তারপরও ইতিবাচক পারফরমেন্স দিয়ে আসা শুরু করতে প্রত্যয়ী লাল সবুজরা। অন্যদিকে বাংলাদেশকে ফেভারিট মেনে অঘটনের অপেক্ষায় লঙ্কানরা। মালে আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শুক্রবার বিকেল ৫টায়। মালদ্বীপ থেকে সেলিম আহমেদের ক্যামেরায় এস এম ইকবালের ম্যাচ প্রিভিউ। কোন ফরমেশনে কিভাবে খেলতে হবে শেষ মুহূর্তে ছক কষে শিষ্যদের তাই বোঝানোর চেষ্টায় অস্কার ব্রুজন। পরিকল্পনায় আক্রমণাত্মক কৌশল, তবে পারফেক্ট নাম্বার 9 নিয়ে চিন্তা আছে স্প্যানিশ কোচের। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-১-৪-১ ফরমেশনে খেলবে লাল সবুজরা। সেক্ষেত্রে ফরওয়ার্ড লাইনে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছেন সুমন রেজা। জ্বরের কারণে সোহেল রানার অনুপস্থিতি ভাবাচ্ছে ম্যানেজমেন্টকে। বাকিদের নিয়েই ইতিবাচক শুরুর অপেক্ষা। আমরা ইতিবাচক শুরু করতে চাই, যদিও অল্প সময়ের প্রস্তুতি। তবে দল ভালো শেপে আছে। সোহেলকে পাবো না, কিন্তু বাকিদের ওপর আমার ঠিকই আস্থা আছে। কোচের কথায় রাগঢাক থাকলেও কাপ্তান জামাল সোজা সাপটা। যে করেই হোক 3 পয়েন্ট চান তিনি। গেল 4টা সাফ তার কাছে আক্ষেপের। সেই জায়গা থেকে স্বস্তির উপলক্ষ পেতে ব্যতিব্যস্ত JB6। আমরা জয় চাই, পূর্ণ 3 পয়েন্টই দরকার আমাদের। টুর্নামেন্টে ভালো করতে হলে এর বিকল্প নেই। আগে কি হয়েছে তা নিয়ে বিব্রত নই, তবে এবার দেশকে দারুণ কিছুই উপহার দিতে চাই। সাফে অংশ নেওয়া 5 দলের মধ্যে সবচেয়ে পিছিয়ে শ্রীলঙ্কা। তাছাড়া বাংলাদেশের সঙ্গে মুখোমুখি পরিসংখ্যানও পক্ষে নেই ওদের। তবে গোটা 3 প্রবাসী ফুটবলারের উপস্থিতিতে তারাও শক্তিশালী। যদিও তপু জামালদেরই ফেভারিট মানছেন লঙ্কান কোচ। আমি বাংলাদেশকেই এগিয়ে রাখবো, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। বেশ কিছু তরুণ প্রতিভাবান ফুটবলার আছে আমাদের। ম্যাচটা কম্পিটিটিভ হবে আশা করছি। মাত্র 6 দিনের প্রস্তুতি নিয়ে সাব চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে সৌদি আরবে শ্রীলঙ্কার প্রিপারেশনটা বেশ লম্বা সময়ের। এই একটা জায়গা বাদ দিলে বাকি সব জায়গাতে এগিয়ে লাল সবুজরা। এটাকেই অনুপ্রেরণা হিসেবে নিয়ে ইতিবাচক শুরুর অপেক্ষায়। মালে থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ।